সরকারি চাকরি আইন নতুন আইনে কিছু গুরুতর অসঙ্গতি রয়েছে। অনেকেই বলছেন যে যারা দুর্নীতিবাজ তারাই এই নতুন আইনের প্রয়োগ চায় না। আসলে ব্যাপারটি কিন্তু তেমন নয়। এই যে নতুন আইনটি করা হয়েছে এটি নিয়ে সরকারি কর্মচারীরা এত বেশি বিচলিত কেন, বা এই যে সচিবালয় আন্দোলন হচ্ছে এত বেশি তারা জোরালো আন্দোলন কেন করছে? আসলে এই নতুন আইনে বেশ কিছু যে অস্পষ্টতা রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই ধরুন দুর্নীতি, ঘুষ এবং তদবিরের বিষয়ে নীরবতা। হ্যাঁ, এই যে চাকরি আইন, নতুন চাকরি আইন, এখানে দুর্নীতি, চুরি, তদবির বাণিজ্য, ঘুষ, এসব অপরাধের যে বিচার বা শাস্তি এই বিষয়ে কোনো নির্দেশনাই নেই। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যম খুললে আমরা দেখব যে দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে, এই আইনটি নাকি দুর্নীতি প্রতিরোধের সহায়ক। আসলে ব্যাপারটা এরকম নয়। অআনুগত্যের অজুহাতে শাস্তি দিবে সরকার। হ্যাঁ, এই অআনুগত্য শব্দটি নতুন প্রয়োগ করা হয়েছে এখানে। আসলে অআনুগত্য বলতে কি বোঝানো হয়েছে? আনুগত্য ব্যাপারটা আমরা বুঝি, কিন্তু সরকারিভাবে অআনুগত্যর যে স্পষ্টতা বা যে সংজ্ঞা সেটি কিন্তু আসলে সরকারি চাকরি আইন 2018-তেও নাই। তো এই যে অআনুগত্যের যে বিষয়টা আনা হয়েছে এটি আসলে ব্যবহার করে কর্মকর্তারা এক ধরনের ফায়দা লুটবে। তারা দেখা যাবে যে কোনো বক্তব্য বা আচরণকে অআনুগত্য হিসেবে ধরে শাস্তি দিতে পারবেন। তো কর্ম সম্পাদনে আসলে ব্যর্থতার ফাঁদ রয়েছে। এখন এখানে বলা হয়েছে দক্ষতার অভাব থাকলে এই ধরনের শাস্তি দেওয়া হবে, বা কোনো কাজ সম্পাদনে ব্যর্থ হলে। তো আসলে ব্যর্থতার নির্ধারণের মানদণ্ড এখানে স্পষ্ট করা হয় না, যে কি কাজে কিভাবে ব্যর্থ হলে। একজন কর্মকর্তা যদি 2 ঘন্টা মাত্র 2 ঘন্টার কাজ মাত্র 10 মিনিটে করে দিতে বলেন, আর কর্মচারী যদি সেটি না পারে, তাহলে এটিকেও আসলে ব্যর্থতা হিসেবে দেখে শাস্তি দেওয়া হবে। তো এই আইনটি আসলে কালো আইন বলছে এই কারণে 1979 সালেও এরকম একটা আইন ছিল, পরবর্তীতে সেটি আদালতে গিয়ে কিন্তু বাতিল হয়। তো এই আইনটিও যদি রিট করা যায়, বা এই আইনটির ব্যাপারেও যদি আদালত পর্যন্ত নিয়ে যাওয়া যায়, তো বিচার বিশ্লেষণ করে এই আইনটিও কিন্তু আসলে বাতিল হয়ে যাবে, কারণ এই আইনে অনেকগুলো মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এছাড়া দেখা যাচ্ছে সরকারি চাকরি পানির মতো সহজভাবে চলে যাবে, এত সহজ করা হয়েছে চাকরি যাওয়ার ক্ষেত্রে। এখানে 4টি বিষয়ের কথা বলা হয়েছে। আপনারা বিষয়গুলো একটু ভালো করে পড়বেন, পড়ে তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিৎকার চেঁচামেচি করবেন। এখানে ক নম্বরে বলা হয়েছে এমন কোনো কার্যে লিপ্ত না হন যাহা অআনুগত্যের শামিল, বা যাহা অন্য যে কোনো সরকারি কর্মচারীর মধ্যে অআনুগত্য সৃষ্টি করে, বা শৃঙ্খলা বিঘ্নিত করে, বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে। এরকম ব্যাপারটা আসলে চাকরি আইন 2018-তেও আছে, কিন্তু এইভাবে নাই। অন্যান্য কর্মচারীদের সহিত সমবেতভাবে ক্ষতে বলা হয়েছে এককভাবে ছুটি ব্যতীত বা অন্য যুক্তিসঙ্গত কারণ ব্যতীত নিজ কর্ম হইতে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন, বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হইলে। এই যে এখানে যে বিষয়গুলো বলা হয়েছে, তো অনুপস্থিতির ব্যাপারটা উপস্থিতি বিধিমালা 2019 আছে, এই অনুযায়ী কেউ যদি অনুপস্থিত থাকে তার বেতন কর্তনের বিধানও কিন্তু রয়েছে। তো সেখানে আবার এই বিষয়টা তুলে আনা হয়েছে। আসলে যুক্তিসঙ্গতভাবে বলতে কি বোঝানো হয়েছে? সরকারি কর্মচারীর 18 রকমের ছুটি রয়েছে, এই সমস্ত ছুটি তারা কিন্তু ভোগ করবে। তো এই সমস্ত ছুটি এখানে প্রযোজ্য হবে, কিন্তু সেখানে একটি কথা বলা হয়েছে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত। আসলে যুক্তিসঙ্গত কারণ বলতে সরকার কি বুঝিয়েছে স্পষ্ট করে এখানে আসলে বলা হয় নাই। অন্যদিকে এই যে আরেকটি শব্দ ব্যবহার করা হয়েছে, যে দায়িত্ব পালনে যদি বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন, তো দায়িত্ব পালনে বিরত থাকার কোনো সুযোগ নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কর্মকর্তা যদি একটা নির্দেশনা দেয় সেটা মানতে কর্মচারীরা বাধ্য। সেখানে এই ক্লজগুলো সরকার কি উদ্দেশ্যে ব্যবহার করছে, বা এই যে কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন, এই শব্দগুলি দিয়ে আসলে তারা তীরের মতো ব্যবহার করবে কর্মচারীদের ক্ষেত্রে। গতে বলা হয়েছে অন্য কোনো কর্মচারীকে তাহার কর্ম হইতে অনুপস্থিত থাকিতে বাধা বিরত বা অথবা উস্কানি দেন যদি প্ররোচিত করেন। তো নিজে অনুপস্থিত থাকলেই তো শাস্তি আছে, আর অন্য কেউ যদি উস্কানি দেওয়া হয় এরকম বিধানও আছে, যে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বা দেশ বা রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত হলে 2018-তেও চাকরি আইন 2018-তেও কিন্তু এই বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে। এখানে আবার অস্পষ্ট করে এমন কিছু লাইন যুক্ত করা হয়েছে যেখানে আসলে একরকমের ফাঁকফোকর রয়ে গেছে। যে কোনো সরকারি কর্মচারী তাহার কর্মে উপস্থিত হইতে বা কর্তব্য সম্পাদনে যদি বাধাগ্রস্ত হন, আসলে অন্যকে বাধা দিলে কি করতে হবে, বা এই ব্যাপারে সরাসরি ওইরকম ভাবে
নির্দেশনা না থাকলেও, এই আইনটিতে রাখা হয়েছে, অন্য কোনো আইনে না থাকলেও এই আইনটিতে কিন্তু আসলে এটি স্পষ্ট করে বলা হয় নাই যে আসলে উপস্থিত হইতে বা কর্মসম্পাদনের বাধা কিভাবে দিবে না দিবে বা সংজ্ঞা, এগুলো কিন্তু বলা নাই। কিন্তু শাস্তির যে বিধানগুলো আছে ক, খ এবং গতে, নিম্ন পদ বা বেতন গ্রেডে অবনমতিকরণ, এগুলো আগেও ছিল, চাকরি হইতে অপসারণ আগেও ছিল, চাকরি হইতে বরখাস্ত আগেও ছিল। আপনি পুরো নীতিমালা পড়লে কোথাও দেখবেন না যে দুর্নীতির কারণে শাস্তি দেওয়া হবে বা দুর্নীতি করলে ব্যবস্থা নেওয়া হবে, এই ব্যাপারে কিছু বলা আছে। আসলে এই ব্যাপারে কিছু বলা নেই। এই যে আইনটি, এই আইনটি স্বেচ্ছাচারিতার অনেক সুযোগ রয়েছে নতুন আইনে। যদি চায় যে কর্মকর্তারা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্বেচ্ছাচারিতা করে কর্মচারীদের চাকরি খেয়ে নেবে, সেটা এই আইনের সম্ভব। কারণ হচ্ছে এত সহজ করা হয়েছে চাকরি যাওয়া, দেখা যাচ্ছে 8 দিনের মাথায় তার চাকরি নাই। কর্মকর্তাদের ক্ষেত্রে তবু 30 দিন পর্যন্ত ট্রেনে নেওয়া হয়েছে, কিন্তু নিম্ন গ্রেডে যারা আছে, রাষ্ট্রপতির স্বাক্ষরে যাদের অপসারণ না করা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু 8 দিনের মধ্যে তাদের চাকরি শেষ। তার মানে চাকরি পেতে আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে এবং চাকরি পাওয়া, সরকারি চাকরি পাওয়া খুবই কঠিন। কিন্তু এই যে চাকরি যাওয়া, এটি কিন্তু আসলে খুবই পানির মতো সহজ করে দেওয়া হয়েছে। আরেকটি বিষয়, এখানে দেখুন অনানুগত্য এই শব্দটি ব্যবহার করা হয়েছে। এটি কিন্তু, এতে কিন্তু নারীরা ব্যাপকভাবে পেশাগত মর্যাদা, নিরাপত্তা, তাদের নিরাপত্তা কিন্তু চরমভাবে বিঘ্নিত হবে। ফলে আমরা কিন্তু এটি জানি, আমরা অনেকেই এরকম কথাও পরিষ্কার আছে যে পানি সবসময় নিচের দিকে গড়ায়। তো পানি সবসময় নিচের দিকে গড়ায় এটি জানা সত্ত্বেও এই আইনটি কেন বাস্তবায়ন করা হচ্ছে বা কেন এটি কার্যকর করা হলো, সেটি আসলে সরকারই ভালো জানবেন। কিন্তু এটি আসলে কর্মচারী যারা আছে, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারী বা নিম্ন গ্রেডের কর্মচারী, তারা কিন্তু অনেক ভুগবে। তারপরে আপনার যদি কোনো মন্তব্য থাকে বা মতামত থাকে, ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।